প্রিয় দর্শক, ডিজিটালাইজেশনের এই যুগে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন মার্কেট, অনলাইন সার্ভিসেস এ সম্পর্কে আমরা কে না জানি, সবাই জানি। কিন্তু বিদেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশকে যখন এগিয়ে নিয়ে যেতে হবে, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সেগুলো সমাধান নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় খুবই ইন্টারেস্টিং, ইম্পর্ট্যান্ট একটা নেসেসারি টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অনলাইন বাজার। সো এই অনলাইন বাজারের এত বিশাল পরিধি এবং এটার ইউসেজটাও কিন্তু কম্পারেটিভলি অনেক বেড়েছে এবং সামনের দিনগুলোতে আরও ভালো সার্ভিস দেবার চেষ্টাই সবাই করে এবং আমাদের কাস্টমার হিসেবে আমাদের আশাও কিন্তু অনেক বড় থাকে এই অনলাইন বাজার থেকে। সো আমাদের আজকের এই টপিকে আপনারা যুক্ত হতে পারেন। অনলাইন বাজার সম্পর্কিত যে কোনো প্রশ্ন, সমাধান, মতামত জানাতে পারেন আমাদেরকে ফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897666। প্রিয় দর্শক, আমাদের সাথে অনলাইনে 3 জন অতিথি রয়েছে। আমি একে একে সবার পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ সালাউদ্দিন শিপন, সহসভাপতি ই-ক্যাব, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের মাঝে রয়েছেন ফুয়াদ আরিফিন, চিফ কমার্শিয়াল অফিসার, ডারাজ বাংলাদেশ লিমিটেড। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম মাসুম, পুঁজিবাজার ও কোম্পানি আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ। 3 জনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই আয়োজনে। এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্স বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক, বিজনেসের বিভিন্ন দিক এবং মানুষ যেভাবেই কাজ করছে নিত্য প্রয়োজনীয় এবং যে কোনো আপডেটেড টপিকগুলো নিয়ে আমরা কথা বলি। এবং এই সময়ের সবচেয়ে একদম বুমিং যে টপিকটা ডিজিটালাইজেশন, এবং আমরা যেহেতু বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করছি এবং এই করোনার এই সময়টা যখন মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, ঠিক সেই সময়টাই কিন্তু অনলাইন বাজারের বৃদ্ধি আমার মনে হয় সবার ঘরে ঘরে হয়ে গেছে। যারা আগে খুব একটা ডিজিটালাইজেশনের সাথে যুক্ত ছিল না, এই অনলাইন কানেক্টিভিটির সাথে যুক্ত ছিল না, তারাও এখন সেই জায়গাটা রপ্ত করে নিচ্ছে। আমি একটু জনাব ফুয়াদ আরিফিনের কাছে আসবো প্রথমেই। যেহেতু ডারাজ অনেক বছর ধরে কাজ করছে, 2015 সাল থেকে এতগুলো বছর হয়ে গেল, বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছে। আমি একটু জানতে চাইবো যে এখন আমাদের বাংলাদেশের যে ডিজিটালাইজেশনের যে অবস্থা অনলাইন মার্কেটের, আপনারা কি ধরনের সমস্যা ফেস করছেন? আমরা সাধারণত যে বড় বড় সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে যে ই কমার্সের সবচেয়ে বড় যে জায়গাটা ইনভেস্ট করতে হয় সেটা হচ্ছে লজিস্টিক্স। আমরা 2015 সালে যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশে ছোট একটা অফিস নিয়ে, মাত্র অল্প 10 জনের মতো এমপ্লয়ি নিয়ে। সেখান থেকে আজকে কিন্তু আমরা 2020-এ প্রায় 4500 এমপ্লয়ের একটা কোম্পানি, যেখানে আমাদের 3টা ওয়্যার হাউস আছে, আমাদের বেশ বড় একটা লোকবল আছে, আমাদের নিজেদের লজিস্টিক সার্ভিস আছে, আমাদের ওয়েবসাইটে প্রায় এখন 20,000 সেলার রয়েছে, তারা কিনা প্রায় 85 লাখ প্রোডাক্ট আমাদেরকে দিয়েছে ওয়েবসাইটে এনলিস্ট করার জন্য। বুঝতেই পারছেন যে আসলে সবগুলো বাধা অতিক্রম করে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। তারপরেও আপনার কোশ্চেনের অ্যান্সার যদি করতে চাই যে বড় বড় বাধাগুলো বা চ্যালেঞ্জগুলো, প্রথম যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি সেটা হচ্ছে যেটা এই ব্যবসাতে বেশ বড় একটা ইনভেস্টমেন্ট লাগে, হচ্ছে লজিস্টিক্স বিল্ড আপ, লজিস্টিক নেটওয়ার্ক বিল্ড আপ করতে। আমরা আলিবাবার সাথে সম্পৃক্ত হয়েছি 2013 সালে। এরই ধারাবাহিকতায় আমরা অলরেডি বলেছি যে আমরা 500 কোটি টাকা ইনভেস্ট করছি শুধুমাত্র লজিস্টিক্সে। 2021 সালে থেকে শুরু হবে এই ইনভেস্টমেন্ট, যেখানে আমরা পুরো লজিস্টিক নেটওয়ার্ককে আরো বেশি করে সাজাবো, বড় করে সাজাবো, আমাদের ওয়্যার হাউস এবং আমাদের যে লোকবল আছে সেখানে। এছাড়াও যে একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি সেটা হচ্ছে কাস্টমারের মাইন্ডসেট। এখনো আমাদের দেশে যে পরিমাণ কাস্টমার অনলাইন থেকে কিনছেন বা অনলাইন থেকে শপিং করছেন, তারা এখন ফিল করেন যে আসলে অনলাইন থেকে কিনলে ভালো প্রোডাক্ট পাবেন কিনা, বা অনলাইনে যদি তারা প্রি পেমেন্টে প্রোডাক্টটি কিনে থাকেন, সেক্ষেত্রে তাদের টাকা বা যে অ্যামাউন্ট তারা প্রোডাক্টটি কিনবেন তার সঠিক মূল্যায়ন হবে কিনা। তো এই চ্যালেঞ্জগুলো আসলে আমরা নিয়ে কাজ করছি। আমাদের প্রত্যেক মাসে একটা বড়, আমাদের রেভিনিউর একটা বড় অংশ আমরা ইনভেস্ট করে থাকি হচ্ছে মার্কেট ডেভেলপমেন্টের জন্য। আমরা চেষ্টা করি যে কাস্টমারদেরকে উদ্বুদ্ধ করানো, ওয়েবসাইটে আসেন বা আমাদের অ্যাপে আসেন, প্রোডাক্টটি কিনেন এবং ব্যবহার করুন। জি, ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যখনই আপনারা মার্কেটিং বা লজিস্টিক্সের জন্য একটা এক্সট্রা এক্সপেন্সেস দাঁড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসটা নর্মালি যে দামে পাওয়া সম্ভব মার্কেট থেকে, অনলাইনে কিনতে গেলে সেটা দামটা অতিরিক্ত বেড়ে যায়। সো এই জায়গাটা আপনারা কিভাবে ম্যানেজ করেন আসলে? তো আসলে আমরা কখনোই চাই না যে অফলাইনে বা একটা শপিং মলে অথবা একটি রিটেল স্টোরে গেলে কাস্টমার তাকে একটি ফোন বা একটি পণ্য বা
একটি সার্ভিস পাবেন, আপনি কখনোই চাই না যে ওয়েবসাইটে আসলে তার চেয়ে বেশি দাম দিয়ে কাস্টমারকে কিনতে হবে, তাহলে কখনোই এই সার্ভিসটি আসবে না বা এই মার্কেটে কখনোই আমরা গ্রোথ পাবো না। আমরা চেষ্টা করি যে যারা আমাদের ভ্যালু চেইনে যে সাপ্লায়ার আছে বা ব্র্যান্ড আছে, যে পার্টনারদের সাথে আমরা কাজ করি, তাদের কাছ থেকে সবসময় আমরা চেষ্টা করি যে একটা ভালো প্রাইসে প্রোডাক্টটি নিয়ে আসতে। সেক্ষেত্রে যখন আমরা বাল্কে প্রোডাক্ট নিয়ে আসি অথবা হচ্ছে ই কমার্সের যেহেতু তাদের ওভারহেড থাকছে না, আমরা তাদের প্রোডাক্টিভ ওয়েবসাইটে করছি, মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারদের কাছে সার্ভিসটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের পার্টনাররা কিন্তু আমাদের একটা কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্টটি দেয়, যেটা কিনা তাদের অফলাইন মার্কেটের চেয়ে কম। তো সেটার উপরে আসলে আমাদের যে কমিশন আছে এবং সার্ভিস চার্জ গুলো আছে বা ডেলিভারি চার্জ গুলো আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি তারপরেও একটি কম্পিটিটিভ প্রাইসে কাস্টমারদের কাছে প্রোডাক্টটি প্রো করতে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু অনলাইনের একটা বড় প্ল্যাটফর্মের সাথে আপনারা যুক্ত হয়েছেন, সেইটার কারণেই হচ্ছে কস্টিংটা একটু কম রাখা যায় কম্পারেটিভলি টু আদার অনলাইন স্টোরস যারা খুব একটা বড় কারোর সাথে কানেক্টেড না। ব্যাপারটা কি এরকম? না, সম্পূর্ণ এরকম না, পার্শিয়ালি কারেক্ট। তো যেটা হচ্ছে যে আমরা সাপ্লায়ারদের সাথে কাজ করি, ব্র্যান্ডের সাথে কাজ করি, তাদের কাছ থেকে আমরা চেষ্টা করি যে একটা কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্টটা নিয়ে আসতে, যেটা কিন্তু তাদের অফলাইনের মার্কেটের প্রাইসের চেয়ে কম। সেই জন্য আমরা একটা ভালো প্রাইস আমরা দিতে পারি। এছাড়াও যেটা থাকে যে হ্যাঁ, কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ওয়েবসাইট থেকে কেনানোর জন্য আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অফার দিই, বিভিন্ন ধরনের ভাউচার ডিসকাউন্ট দিয়ে থাকি, প্রিপেমেন্টের ডিসকাউন্ট দিয়ে থাকি। সেগুলোর মাধ্যমে ফার্দার কিছু ডিসকাউন্ট বা কম্পিটিটিভনেস কাস্টমাররা পেয়ে। বাহ, মেইন কথাটা হচ্ছে সেটা অনলাইন স্টোর হোক কিংবা মানে একদম শপিং মলের স্টোরগুলো হোক, মূল কথাটা হচ্ছে যদি আমরা কেনাতে সাপ্লায়ার কাছ থেকে একটু কম প্রাইসে আনা যায় তখন ভোক্তাদের কাছে একটা ভালো প্রাইসে দেওয়া যায়। আমি একটু আসবো ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি জনাব শিহাব শাহিনের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিভিন্নভাবে ই কমার্সটাকে ডেভেলপ করার চেষ্টা করে, কিন্তু তাদের ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা একটু জানতে চাইবো এবং আমাদের জনগণও বোধহয় জানতে চাইবে যে কিভাবে আপনারা এই ই কমার্সটাকে ডেভেলপ করার জন্য সাপোর্ট করছেন। ই কমার্সের যে ফ্রেমওয়ার্ক, ই কমার্স ইন্ডাস্ট্রি খুব দীর্ঘদিনের নয়, বাংলাদেশে খুব অল্প সময়ে। আমরা 2014 সাল থেকে এই নিয়ে কাজ করি। 2015 সালে আমরা লাইসেন্স পাই এবং এই সেক্টরে ই কমার্স সেক্টর খুবই লম্বা সময়ের না, মাত্র 7-8 বছর এই দেশে ই কমার্স ডেভেলপমেন্ট হচ্ছে। 2014 সালে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন এই নিয়ে কাজ করে। 2015 সালে আমরা লাইসেন্স পাই এবং তারপর থেকে এই সেক্টরের ডেভেলপমেন্টে অনেক বেশি পরিমাণ আমরা কাজ করি এবং 2016 সাল থেকে আমরা একটা নীতিমালা প্রণয়নে কাজ করি সরকারের সাথে। এই ক্ষেত্রে আমরা পলিসি মেকিং প্রোগ্রাম করি এবং দীর্ঘ সময় নিয়ে যে পলিসি গাইড তৈরি করা হয় সেটা 2018 সালে সরকার এটা অনুমোদন দেয়, ক্যাবিনেটে পাস হয়। এর পরিপ্রেক্ষিতে অ্যাটলিস্ট ই কমার্সের জন্য একটা গাইডলাইন পাওয়া গেল কিভাবে এই সেক্টরে কার্যক্রম হবে। যদিও এটা এখনো আইনে পরিণত হয় নাই, আমরা এখন চেষ্টা করছি, সরকারকেও আমরা চাচ্ছি সমন্বয় করে যাতে একটা আইন প্রণয়ন হয়, তাহলে এই সেক্টরটা আরো বেশি একটা সুন্দর শেপে চলে আসবে। যে প্রবলেমগুলো আছে সমাজে, সেই প্রবলেমগুলো ই কমার্স সেক্টরের জন্য সলভ হয়ে আসবে এবং আগামীতে এই সেক্টর একটা ভালো ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং কর্মসংস্থান তৈরিতে। আর যদি আপনাকে আরেকটু বলি, এই করোনা পরিস্থিতিতে ই কমার্স অ্যাসোসিয়েশন তার মেম্বারদেরকে নিয়ে, যেখানে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান টোটালি বন্ধ হয়ে যায়, সেখানে আমরা বিজনেস কন্টিনিউশন প্ল্যান করি সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতায়। এবং সেই পরিস্থিতিতে আমাদের মেম্বাররা 3টা সেক্টরে অবদান রাখে। নাম্বার 1 হলো এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই জায়গাটাতে আপনার একটা বড় ভূমিকা রাখে। আপনার ঔষধ ডেলিভারি এই জায়গাটাতে আরেকটা বড় জায়গা দখল করে, যেটার কারণে মানুষের এই সময় যে ক্রাইসিস মোমেন্ট ছিল, মানুষ বাসায় ছিল, বাসা থেকে বের হতে পারছিল না, ই কমার্স সেক্টর সবচেয়ে বড় ভূমিকা রাখে। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেখানে বন্ধ ছিল, আমাদের যে সমস্ত কোম্পানিগুলো এই সেক্টরে কাজ করত তারা অনেক বড় ভূমিকা রাখে। আমরা এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আসলে কৃতজ্ঞ। এই ক্ষেত্রে সরকারের কাছেও কৃতজ্ঞ, বিকজ সরকার যদি এই সুযোগ করে না দিত তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এবং এটার কারণে আপনার দীর্ঘদিন যাবত যে ই কমার্স সেক্টরের নলেজ গ্যাপ ছিল, মানুষ ই কমার্স কি এটা জানতোই না, বুঝতোই না, এই জায়গাটাতে একটা সচেতনতা তৈরি হয়, কাস্টমার তৈরি হয়। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সম্পর্কে আরেকটু জানবো, তবে আমাদের মাঝে একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি দিন মোহাম্মদ বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে ইভ্যালি। ইভ্যালিতে প্রায় ইভ্যালির তথ্য অনুসারে প্রায় 35 লক্ষ গ্রাহক আছে। এই 35 লক্ষ গ্রাহক প্লাস হচ্ছে যে তাদের তথ্য অনুযায়ী প্রায় 15,000-এর উপরে সেলার আছে। এই সেলারের অনেক টাকা আছে, মানে তাদের সর্বোচ্চ দিয়ে এখানে ইনভেস্ট করে রেখেছে, অনেকে ঋণগ্রস্ত, ঋণ নিয়ে এখানে ইনভেস্ট করে রেখেছে। তো বর্তমান সময়ে আমার প্রশ্নটা হচ্ছে যে এই 35 লক্ষ গ্রাহক প্লাস 15 লক্ষ সেলার, এই মানে ইভ্যালির যে অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখা হয়েছে, তো এই মার্চেন্ট গুলো আছে, এদের কি পেমেন্টের মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় না? অনেকে আবার পথে বসবে এইসব টাকা পয়সা না পাইলে। অনেক ধন্যবাদ। আপনি আসলে সময় উপযোগী এবং অনেক মানুষের প্রশ্ন রিপ্রেজেন্ট করছেন। এটার উত্তরটা আমি আসলে কার কাছে পেতে পারি? যে কোনো একজন আনসার করতে পারেন। মাসুম ভাই? হ্যাঁ, মাসুম ভাই বলতে পারেন, আপনি যেহেতু আপনি কোম্পানি আইন এবং আইনের বিশেষজ্ঞ। এখানে যেটা হয়েছে যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর সেকশন 23, সেই অনুযায়ী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যদি চায় যে কোনো সময় যে কোনো ট্রানজাকশন যদি সাসপিশিয়াস বা যদি ম্যানিপুলেশন মনে করে, তাহলে তারা সাসপেন্ড বা ফ্রিজ করে রাখতে পারে 30 ডেজের জন্য। এবং সেটা করতে পারে তাদের যে বিধিমালা 2019-এর, সেখানে সেকশন রুল 26 সাব রুল 2 অনুযায়ী সেটা করতে পারে, এবং সেই অনুযায়ী করেছে। এবং এটা সেই ডেফিনেশন অফ করাপশনের মধ্যে যদি পড়ে তাহলে সেটা হবে। বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশন চলছে। যদি ইনভেস্টিগেশন এটা ফাইন্ড আউট হয় যে আসলে এখানে কোনো ধরনের করাপশন হয়েছে বা কোনো ধরনের ফ্রড হয়েছে, যেমন আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর আপনার সেকশন 23, 22 এবং 23 অনুযায়ী যদি কোনো ধরনের জালিয়াতি বা যদি কোনো ধরনের প্রতারণা হয়ে থাকে, এখন এইটা যেহেতু অলরেডি ইনভেস্টিগেশন চলছে এবং এইটা ইনভেস্টিগেশন করছে কয়েকটা সেল, একটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আরেকটা হলো যে আমাদের কম্পিটিশন অ্যাক্ট 2012 এর যে কমিশন, তারাও করছে। প্লাস এখানে কিন্তু দুদককেও আপনার কি বলে কমপ্লেইন করা হয়েছে, দুদকও এখানে আসতেছে। তাহলে এখানে দেখা যাবে যে এই কমপ্লেইনের যখন আপনার ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, ইনভেস্টিগেশনে যদি কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের যদি জালিয়াতি না পায়, তাহলে সেটা সাথে সাথেই আমার কাছে মনে হয় যে এটা ফ্রিজটাকে অ্যাকাউন্টগুলি ওপেন করে দেওয়া হবে, যাতে তারা ঠিকভাবে ট্রানজাকশন করতে পারে। কারণ এখানে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে কনফিডেন্সের ব্যাপার। কারণ এখানে অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে গ্রো করছে, এখানে যেহেতু পৃথিবী এখন ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে, আমাদের যদি ফরওয়ার্ড হতে হয় তাহলে এই ডিজিটালাইজেশন দিয়েই ফরওয়ার্ড হতে হবে। তাহলে এখানে যে প্রপার যে আইনগুলি আছে সেটা যেন প্রপারলি ফলো আপ করে এবং তার দ্বারা যেন কেউ যেন ভুক্তভোগী বা সাফারার না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমরা যে বিষয়টি জানি যে এখন ঘরে ঘরে পার্সোনাল কিংবা প্রাইভেট লেভেল থেকে অনেকেই ব্যবসা করছেন, কিন্তু বড় পরিসরে কমার্শিয়ালি কিন্তু খুব বেশি সেই পরিমাণে প্ল্যাটফর্ম নেই। কিন্তু ডারাজ হাঁটিহাঁটি পা করে 6 বছরে পা দিয়েছে। আমি একটু জানতে চাইবো যে এই করোনার সময় ডারাজের অ্যাক্টিভিটিস কি ছিল এবং সামনের দিনগুলো নিয়ে কি ভাবছে? তো এই সময় আমরা যেটা করেছি, প্যান্ডেমিকের সময় আসলে সবার জন্য একটা ক্রাইসিস মোমেন্ট ছিল। আমরাও আসলে চেষ্টা করেছি যে স্বাস্থ্যগত যে বিধিগুলো আছে সেগুলো মাথায় রেখে বোধ আমাদের যারা কাজ করছে আমাদের ওয়্যার হাউসে, সর্ট সেন্টার এবং ডেলিভারিতে, তাদের স্বাস্থ্যগত দিকগুলো মাথায় রেখে যাতে তারা প্রোডাক্টগুলো প্রসেস করতে পারে এবং প্রোডাক্টটি যখন কাস্টমারের ডোর স্টেপে যাচ্ছে সেখান থেকে কোনো ধরনের ইনফেকশন ছড়াচ্ছে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো রয়েছে সেগুলো কাস্টমারদের বেশি লাগে সেগুলোকে একটা কম্পিটিটিভ প্রাইসে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া, এবং প্রতি পদে পদে আমরা চেষ্টা করেছি যে কোনো জায়গাতেই যাতে আমাদের এমপ্লয়িরা অথবা কাস্টমাররা কোথাও কোনো ধরনের খারাপ সার্ভিসের সম্মুখীন না হয়। সার্ভিস যে এসএলএ আছে, ডেলিভারি টাইমলাইন বলেন, প্রাইস বলেন, সেসব জায়গায় খেয়াল রাখতে এবং করোনাটিকেও মাথায় রেখেছি যাতে আমাদের মাধ্যমে কাছাকাছি ইনফেকশন না ছড়ায়। তো এই জিনিসগুলো মাথায় রেখেছি। 6 বছরের কথা যেটা বলছিলেন যে হ্যাঁ, আমরা আজকে 6 বছরের চলে এসেছি ডারাজ বাংলাদেশের সার্ভিসে। 6 বছর উপলক্ষে আমাদের ক্যাম্পেইনও চলছে, যেখানে বেশ ভালো দাম, বেশ ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ভালো ভালো ফিচার রয়েছে,
প্রিপেমেন্টের ডিসকাউন্ট রয়েছে এবং এই ক্যাম্পেইন চলবে 7 তারিখ পর্যন্ত। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আসবো আমাদের মাঝে যিনি রয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে সহসভাপতি শিহাব শাহিনের মোহাম্মদ শাহউদ্দিন শিপনের কাছে। জি, আপনি যেটা বলছিলেন যে একটা আইনের কথা, যে আইনটা যত তাড়াতাড়ি চলে আসবে আমাদের মাঝে তত তাড়াতাড়ি কিন্তু এই ই কমার্সটাকে আরও বড় করে আরও স্ট্রং করে মানুষের হাতে পৌঁছে দেওয়া যাবে। সো আপনারা এই আইনে কী ধরনের অ্যাক্টিভিটিস যুক্ত করতে চাচ্ছেন, কী জিনিসগুলো মেনশন করেই একটা আইন তৈরি করতে চাচ্ছেন? আচ্ছা, এখানে বেসিক্যালি আইন তো সরকার করবে, আসলে আমরা চাচ্ছি আর কি ই কমার্সে যাতে আপনারা নিশ্চয়ই কিছু পয়েন্ট আউট করে দিবেন সো দ্যাট মানুষের উপকারে ই কমার্সের সাপোর্ট করতে পারে। সো ওই আপনাদের পয়েন্টগুলো একটু পজিটিভলি। হ্যাঁ, এখানে আপনার অনেকগুলো বিষয় আছে, বা যদি আইন হয় আপনার দেখবেন ভোক্তা অধিকার, বাংলাদেশে তো ভোক্তার অধিকার আইন আছে, কিন্তু সেটা আমাদের ই কমার্সের সাথে সমন্বয় করে নেই। ই কমার্স একটা নতুন সেক্টর, এই সেক্টরের প্রবলেম আর প্রিভিয়াস ভোক্তাদের সেক্টরের প্রবলেমের ভিতরে প্রকৃতির সমস্যাগুলো হয়, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো কিভাবে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা যায় ওই ধরনের আইন প্রণয়ন করা। এখানে ডেলিভারি গতানুগতিক যে ট্রেডিশনাল ডেলিভারি সিস্টেম সেটা এবং ই কমার্সের ডেলিভারি সিস্টেম ভিন্ন, এখানে অনেক প্রকৃতির প্রবলেম আছে, সেগুলোকেও আইডেন্টিফাই করে সেগুলো একটা সুশৃঙ্খল আইনের আওতায় আনলে আপনার ডেলিভারি ম্যানরাও কিন্তু একটা প্রোটেকশন পায়। দেখুন রাস্তায় কিন্তু ওদের হাতে ক্যাশ টাকা থাকে, এই ক্যাশ টাকা কিন্তু অনেক সময় আইনি বাধার সম্মুখীন হয়, তার হাতে এত ক্যাশ টাকা কেন, এটাও কিন্তু একটা আইনের আওতায় আসতে দেখা যাবে যে ওরা রাস্তায় এই প্রবলেমগুলো ফেস করবে না। সো আমি হয়তো ছোট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক প্রকৃতির উদাহরণ আছে, যেমন বাইকে করে ওদের মাল নিতে হয়, কিন্তু একটা মোটর বাইকের ভিতর রুলস আছে পেছনে ওইরকম খুব বেশি লোড নেওয়া যাবে না, তাহলে সেটারও একটা আইনি কাঠামো প্রয়োজন। এই ধরনের আপনার ই কমার্সে অনেক আইনের আওতায় নিয়ে আসতে হবে, আপনার ইন্টার অপারেবল অবকাঠামো তৈরি করতে হবে, তাহলে কি হবে ইজিলি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এবং সেটা দিয়ে ট্রানজেকশন করা, এই সহজ পদ্ধতিগুলো এখনো আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলো ওইরকম এখনো আস্থার জায়গায় আসে নাই। কিন্তু আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে ঘরে ঘরে বিভিন্ন অনলাইন ব্যবসায় যুক্ত হয়েছে ছোট বড় বিভিন্ন বয়সী উদ্যোক্তারা, কিন্তু তারা কিন্তু একটা প্রপার চেইনে, প্রপার প্ল্যাটফর্মে কিংবা প্রপার লিস্টিংয়ের মধ্যে এখনও নেই। তারা হয়তো বা তাদের নিজের মতো করে ফেসবুক লাইভ, ইনস্টাগ্রামে বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মেই তারা এই অনলাইন বিজনেসটা করছে। আলটিমেটলি তাদের থেকে যে সাপোর্টটুকু সরকার থেকে তাদেরকে দেওয়ার কথা, কিংবা তারা সরকারের লিস্টিংয়ের মধ্যে যে এসে তাদের ব্যবসাটা চালাতে পারবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনও বোধহয় করতে পারিনি। সো এই জিনিসগুলো কি ই কমার্স অ্যাসোসিয়েশন সাজেস্ট করতে পারে কোনো কিছু? আচ্ছা, আমি আপনাকে বলি, এটা আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছি। আমি যদি একটা ছোট উদাহরণ দিই তাহলে সবাই বুঝতে পারবেন। একসময় আমরা কোডাক ফিল্ম বা কোডাক ইউজ করতাম, সেটা সারা পৃথিবীর প্রায় 90% মার্কেট শেয়ার ছিল তাদের। তারা শুধুমাত্র ডিজিটাল ট্রান্সফরমেশন এটার সাথে যখন সমন্বয় করতে পারে নাই, তারা এই ডিসরাপশনের কারণে টোটাল বিজনেসটা কলাপস হয়ে যায়। আপনারা দেখেন শুধুমাত্র সময় উপযোগী সিদ্ধান্তের অভাবে এই সময়ে ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদের প্রত্যেকটা জায়গায় হতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রত্যেকটা বিজনেসের জায়গায় ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে, এটা সময়ের দাবি। এই জায়গায় যদি আমরা পিছিয়ে যাই এটা হয়ে যাবে অনেকটা কোডাকের মতো। দ্বিতীয় আরেকটা উদাহরণ দিলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন, সেটা হলো একসময় ব্লকবাস্টার সময় প্রতি 17 ঘন্টায় একটা করে আউটলেট তৈরি করতো। সেই বিজনেস 2010 সালে আপনার ব্যাংক্রাফট হয়ে যায়, বিকজ তারা ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে ওরা আসতে পারে নাই, সময়ের দাবি ওরা মেটায় নাই। দেখেন নেটফ্লিক্স পুরো দুনিয়াটা দখল করে নিচ্ছে, সেখানে অন্যরা কেন নয়? ওরা ওই টেকনোলজি অ্যাডাপশনটাকে অ্যাডভান্স চিন্তা করেছে এবং সময়ের সাথে সাথে তারা বিজনেসগুলোকে ডিজিটাল ট্রান্সফরমেশন করছে। এখনই সময় আমাদের ছোট উদ্যোক্তা বলেন, বড় উদ্যোক্তা বলেন, তারা যদি তাদের বিজনেসটাকে এই ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে সমন্বয় করতে না পারে।
অন্যরা দখল করবে। সো আমাদের এই বিজনেসটা আমাদেরও আসলে আশা সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা বলছিলেন যে অনলাইন প্ল্যাটফর্মটাকে আরো স্ট্রং করার জন্য এবং ডিজিটালাইজেশনের এই সুবিধাগুলো সবাই যেন প্রপারলি ইউজ করতে পারে, ভোগ করতে পারে, তার জন্য যে আইনটা প্রয়োজন কিংবা তাদেরকে যে প্রপার ওয়েতে লিস্টিং করে তারা ব্যবসা করতে পারে, কারা করছে, কি করছে, মানুষকে ঠকাচ্ছে কিনা নাকি প্রপারলি সার্ভিস দিচ্ছে, এই বিষয়গুলোই কিন্তু আমরা চাইবো যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পরবর্তী দেখবে। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে জনাব মোহাম্মদ রাসেল, ম্যানেজিং ডিরেক্টর ই ভ্যালি। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগেও দর্শক ফোন করেছিল, এখন আমাদের মাঝে একজন দর্শক আছে, তার একটা প্রশ্নের উত্তর নিয়ে নিব এবং আমাদের সাথে যিনি রয়েছেন ই ভ্যালি থেকে তাকে স্বাগত এবং যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমাদের দর্শকের কাছে চলে যাচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, জি আমি মোস্তফা বলছি। আমি আসলে একজন কাস্টমার ইভেলির। আমার প্রশ্নটা হলো যে এই যে ইভেলির গত 2 বছর কার্যক্রম করলো এবং আমরা তার কাছ থেকে, আমরা প্রথমে যাই নাই, পরে তার কার্যক্রমের দেখার পর থেকে আমরা যে তার কাছ থেকে প্রোডাক্ট কিনছি অথবা নিয়ে ইউজ করছি, এই যে 300-350 কোটি টাকা লেনদেন হলো, আমার প্রশ্ন ই ক্যাবের সহসভাপতির কাছে, উনি কেন নীতিবেলা এতদিন আগে তৈরি করলো না? উনি যদি নীতিবেলা যে তৈরি করতো তাহলে নিশ্চয়ই ইভেলির অথবা দারাজ অথবা অন্য যে ই লাইন কমার্সের যে বিজনেস গুলা ওই নিয়মেই করতো। এখন ওনারা না করে, এখন এই যে ব্যাংক ফ্রিজ করে আমাদের যে প্রোডাক্ট গুলা পাচ্ছি না, আমরা যে নিজেরা সারা রাত সারাদিন ঘুম কামাই দিচ্ছি, আমরা অস্থির হয়ে গেছি, আমরা কি করব? এটা তো আসলে আমাদের জনগণের জন্য আমাদের সবচেয়ে খারাপ জিনিস। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল যে জিনিসটা করতে চাইছে, ই কমার্স তো ডিজিটাল একটা পার্ট। 3 মাস করোনার জন্য ওনারা যেভাবে কাজ করছে তারা ইভেলি, এইটার যে সুন্দর করে কাজ করে আমরা প্রোডাক্ট ঘরে বসে খাওয়া দাওয়া সবই পাচ্ছি, কিন্তু সেখানে ফ্রিজ করে ব্যবসাটা বন্ধ করে টোটালটা যদি রেখে দেয়, তাহলে আমাদের মতো লোকজনকে কিভাবে আমরা করব? আমাদের তো আমরা ধরেন আপনারা, আমি জানি আপনারা হয়তোবা গভর্নমেন্ট অথবা সবাই করবে, খুলে দেবে জিনিসটা, বাট দেখেন আমরা যারা মারা যাচ্ছি তাদেরকে আমরা কখনো আবার বেঁচে উঠতে পারবো? আপনি ইনভেস্টিগেশন করেন, দারাজ করেন, ইভ্যালি করেন, আপনার পিকআপও করেন, ই কমার্সের দ্বারা সবারই আপনি ইনভেস্টিগেশন করেন। আমি সংক্ষেপে আপনার প্রশ্নটা একটু বুঝতে চাই, আপনার প্রশ্নটা আসলে কি? আমাদের কেন করছেন? এটাই প্রশ্ন আমার ই ক্যাবের সাথে, এটাই প্রশ্ন সম্মানিত আইনজীবীর কাছে, এটাই প্রশ্ন ইভ্যালির ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, যে আপনারা করেন, আমাদেরকে বাসা আপনারা শুরু করেন, নিয়ম করেন, নিয়ম এসে চলি, আমরা চলবো, কোনো অসুবিধা নাই। হুট করে বন্ধ করে দিয়ে। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি। অনেক অনেক এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র এই টেলিভিশনের এই প্রোগ্রামে না, অনেক দিন ধরেই এটা একটা আলোচিত টপিক এবং আপনি ফোন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছি। যেহেতু আপনি দুজনের কাছে প্রশ্ন রেখেছেন, আমি একটু সংক্ষেপে ই ক্যাবের সহসভাপতি আপনার কাছেই শুনবো, জনাব শিপন, ছোট করে একটু উত্তরটা দিবেন তার জন্য, তারপরে আমরা ই ভ্যালির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ রাসেলের কাছে আসবো। আমাকে স্পেসিফিক করেন কোশ্চেনটা। উনি যেটা বলেছে আইনে এখনো কেন করা হয়নি এবং সেই আইন না করার কারণে এতদিন ধরে এই যে হুট করে একটা কোম্পানিকে ফ্রিজ করে দেওয়া কিংবা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া, তো এই জায়গাটা কেন ডিলে হয়ে গেল, এটাই হচ্ছে তার প্রশ্ন। এটা আইন আসলে সরকার করে, অ্যাসোসিয়েশন তো আসলে এটা একটা ট্রেড বডি, এটা আপনার মেম্বারদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। সেখানে আমরা অলওয়েজ ওয়েলকাম জানাই ভোক্তাদেরকেও। সেই কারণে আপনার অন্য কোনো অ্যাসোসিয়েশনে আপনি এরকম দেখবেন না, ভোক্তাদেরকেও একটা প্ল্যাটফর্মের সাথে রাখা হয়েছে, ট্রেড ইউনিয়নের সাথে। আমরা কিন্তু আমাদের ওয়েব পেজে দেখবেন ভোক্তাদের জন্য কমপ্লেন সেন্টার সেপারেট তৈরি করে দিয়েছি। তারা যে কোনো আমাদের মেম্বারের এগেইনস্টে যদি কমপ্লেন থাকে সেখানে কমপ্লেন করতে পারে। সেই কমপ্লেন অনুযায়ী আমরা আবার সেপারেট স্ট্যান্ডিং কমিটি আছে, তারা ওই কোম্পানির এগেইনস্টে যেই কমপ্লেন আসে সেটা ট্রান্সফার করে দেয়। সেটা ইভেলি বলেন, দারাজ বলেন বা XYZ এনি কোম্পানি বলেন, আমাদের মেম্বার কোম্পানি বলেই আমরা সেটা ট্রান্সফার করে দিই এবং কি ইমিডিয়েটলি এটা সলভ করার জন্য রিকোয়েস্ট করি। অনেক ধন্যবাদ আপনাকে। আইনের জায়গাটা সরকার
জি, আপনি আসলে প্রপার প্রসিডিউরের কথাই বলছিলেন, কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরকে আরো খুব বেশি জোরালো হওয়া উচিত, কারণ আলটিমেটলি মানে ক্ষতি কিন্তু আমাদের সাধারণ মানুষকেই পোহাতে হয়। সো এই জিনিসগুলো আমরা আরো পরবর্তীতে খুব সিরিয়াসলি দেখব। আমি একটু জনাব মোহাম্মদ রাসেল আপনার কাছে আসবো, কারণ আপনার কাছে অনেক প্রশ্ন আসে, আপনি নিজেই একটা প্রশ্ন পেয়েছেন এই মুহূর্তে। আপনারা আপনাদের কার্যক্রম এবং আপনাদের এখন এই প্রবলেমটা সলভ করার জন্য কি করছেন? ধন্যবাদ। দেখুন, এটা এই মুহূর্তে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ডেফিনেটলি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন গুলো চেক করছেন এবং এই সময় যে ট্রানজাকশন অফ করে রেখেছেন সেইটার ব্যাপারে আমি সবসময় আমাদের দেশের আইন এবং অথরিটিস সবার প্রতি শ্রদ্ধা রেখেই চলি। ওনারা নিশ্চয়ই এখানে দেশের মানুষের স্বার্থের জন্য এটা করেছেন, কিন্তু আমাদের শুরু থেকেই একটা বিষয় আমরা বলে আসছিলাম যে আপনাদের সাজেশন, আপনাদের অবজারভেশন, আপনাদের যে কোনো কিছু, আমরা আজকে 1.5 বছরের একটা কোম্পানি, আমাদের কোম্পানিতে যদি কোনো ধরনের আপনার অ্যানোমালি দেখেনি, আপনারা আমাদেরকে বাই লেটার, বাই ইক্যাব বাই ইভেন যে কোনো ডিরেক্ট অবজারভেশন করেও কিন্তু আমাদেরকে অনেক ধরনের সাজেশন দেওয়া যেত যে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমরা একটু অবজার্ভ করতেছি, আপনারা এই অ্যাক্টিভিটিস গুলো ধরেন ডিসকাউন্ট নিয়ে, ডিপ ডিসকাউন্টিং নিয়ে কোশ্চেন আসছে যে ডিপ ডিসকাউন্টিং এর ফলে কম্পিটিশন কাউন্সিলের উদ্যোগের সৃষ্টি, ওনারা একটা চিঠি দিয়েছেন। এখন ডিপ ডিসকাউন্টিং যদি আদার্স কোম্পানির জন্য কোনো ক্ষতিকর হয়, ডেফিনেটলি আমরাও সেটা করতাম না। আমরা এটা ডিসকাউন্টিং দেওয়ার মেন পারপাসটাই ছিল হচ্ছে কি আমাদের এই প্ল্যাটফর্মটার সাথে মানুষকে ইউজ টু করা, এখানে কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। এখন আমরা আসলে মেইনলি যেটা করছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অলরেডি আমরা আমাদের কোম্পানির তরফ থেকে একটা লেটার দিয়েছি। আমরা এই ক্যাবকে রিকোয়েস্ট করেছি যাতে ওনারা বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করেন আমাদের কোম্পানি অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য। আমাদের রিকোয়েস্ট একটাই, আপনারা আমাদের বিজনেসটা অপারেটিং রেখে আমাদের বিজনেসটা করতে দিয়ে, কারণ বিজনেসটা, আমি আবারও বলি, বিজনেস একটা চলমান প্রক্রিয়া। বিজনেস মানে এটা যারাই বিজনেস করেন তারাই জানেন যে বিজনেস একটা মানে ইন্ডিভিজুয়াল কোনো অ্যাক্টিভিটিস না, এটা অ্যাক্টিভিটিস অফ অল, মানে কম্বিনেশন অফ অল অ্যাক্টিভিটিস। এখানে বায়ার, সেলার, আমাদের কাস্টমার সেন্টার বা আমাদের অফিস, ওয়েবসাইট সবগুলো একটা ইন্টিগ্রেশন প্ল্যাটফর্মের মাধ্যমে চলে। এখানে যদি একটা জায়গায় বাধাগ্রস্ত হই তাহলে পুরো সিস্টেমটা আমার বাধাগ্রস্ত হবে। এখন ধরেন এই কন্টিনিউয়াস প্রসেসে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে দেখা যাবে কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে এই আমাদের সেলস ড্রপ করেছে। আমি একটু ইন্টারাপ্ট করি। দেখেন, আসলে বাংলাদেশে ই কমার্সটা খুবই নতুন এবং ডিজিটালাইজেশনের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে সামনে চলবার চেষ্টা করছি। ঠিক এই সময়ে যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা হোঁচট খেতে হয় এবং যে এত বড় অ্যাক্টিভিটিস ইভ্যালি এতদিন ধরে চলছে, 1.5 বছরের একটা বয়স একটা কোম্পানির, কিন্তু তার মধ্যে এতগুলো অবজারভেশন কমপ্লেনই বা কেন আসবে? যারা 6-7 বছর 10-12 বছর ধরে আছে তাদের বিরুদ্ধে তো আসেনি। সো এই জায়গাটা নিয়ে আপনার বলবার কি আছে? জি, থ্যাংক ইউ। এটা ভেরি গুড কোশ্চেন যে আমরা 1.5 বছরের মাঝে কেন এই অবজারভেশনে পড়েছি। দেখুন, আপনারা একটা জিনিস তো সত্যি যে মানুষ আসলে, আমরা আমাদের দেশে একটা কমন কালচার আছে যে ভালো কেউ করলে হয়তো সেখানে কিছু সন্দেহের উদ্বেগ হয়। এটা কিন্তু খারাপ কিছু না। ধরেন আমি যদি আজকে অনেক ছোট কোম্পানি থাকতাম তাহলে আমাকে নিয়ে কোনো কোশ্চেন আসতো না। যেহেতু আমাদের প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ধীরে ধীরে মানে চরম আকারে বেড়েছে এবং এই জনপ্রিয়তার অনেকগুলো রিজন আছে। কেউ প্রোডাক্ট যদি না পেতো, দেখেন আমাদের এখানে যদি অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিভিটিস থাকতো তাহলে কিন্তু কাস্টমার অথবা সেলার যে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু তারাই কমপ্লেনটা রেজ করতো। তাদের দিক থেকে কিন্তু কোনো অবজেকশন বা কমপ্লেন মানে মেজর কমপ্লেন নাই। তারা যেই ধরনের কমপ্লেন করে সেটা হচ্ছে কি প্রোডাক্ট ডেলিভারি ডিলেতেও যেই কমপ্লেনগুলো আছে সেটাও আমাদের এখন টোটাল আমরা এই পর্যন্ত ডেটা হচ্ছে কি আমরা 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি করেছি। এখন 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারির এগেইনস্টে আপনার এখন কমপ্লেন কটা আছে এটা কিন্তু দেখার বিষয়। আপনারা কিন্তু নাম্বার অফ কমপ্লেনটা হাইলাইট করছেন, কিন্তু আমরা যে এই যে 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি করেছি, আমরা কোভিড-19 সময় ইকোনমিতে কি কন্ট্রিবিউট করতেছি, আমরা ওভারঅল ইকোনমির জন্য কি কন্ট্রিবিউট করতেছি। ধরেন এই যে ই কমার্সটা আসলে দেশের ন্যাশনাল ইকোনমিতে কোনো বেনিফিট আনতেছে কিনা এই কোশ্চেনটা কিন্তু কখনো আসতেছে না। আমরা ধরেন ইনভেন্টরি কস্ট কমাচ্ছে কিনা, আমরা ডিস্ট্রিবিউশন কস্ট কমাচ্ছে কিনা, আমরা সাপ্লায়ার্স এবং কাস্টমারের সাথে
রিলেশনশিপ তৈরি করছে জনাব মোহাম্মদ রাসেল, আসলে সত্যি কথা বলতে সবকিছুই ঠিক আছে, কিন্তু ট্রান্সপারেন্সি এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার থাকতো, আমার মনে হয় এতগুলো প্রশ্নের, এতগুলো অবজারভেশনের উত্তরে এত দীর্ঘ সময় হয়তো বা নেওয়া লাগতো না। আপনার ছোট কয়টা এক্সপ্লেনেশনেই কিন্তু এই জিনিসগুলো সর্ট আউট হয়ে যেত। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি জনাব এম এ মাসুমের কাছে আসবো। আপনার যদি ই ভ্যালির এই সমস্যার সলিউশনের কোনো একটা আশার আলো আপনি আমাদেরকে দেখাবেন খুবই ছোট করে, আপনার জায়গা থেকে আপনার মন্তব্য। না, এটা তো এখন ইনভেস্টিগেশন চলছে, যেহেতু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করছে। এখন তাদের ইনভেস্টিগেশনে যদি এটা করাপশন বা কোনো ধরনের যদি প্রতারণা, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 22 বা 23 মধ্যে পড়ে, অথবা যেটা করা উচিত ছিল যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে WTO সেল, তাদের যে ই বাণিজ্য করব, সেখান থেকে কিন্তু এটা আগেই মনিটর করা উচিত ছিল। এবং আরেকটা ব্যাপার, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009 উনি যেটা বললো সেকশন 45-এ, যে ডেলিভারি যে একটা টাইম, সেই ডেলিভারি টাইমটা নাকি অনেকগুলিতেই এরকম হয়েছে যে ডিলে হয়েছে। তো সেইখানে আপনার কনজিউমার যে স্যাটিসফ্যাকশন, সেটা নিয়ে ডাউট আছে, এবং সেই জন্যই অনেক ধরনের কমপ্লেইন আসছে। এবং কম্পিটিশনের যেটা, কোনো প্রোডাক্টই আপনি মনোপলি বিজনেস মডেল শেপ আপ দিতে পারবেন না, এবং সেটা দেওয়ার কারণেই এখানে আপনার যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র কাস্টমার না, সেটা কিন্তু সেলারদের বিষয়েও একটা কথা থাকে। কারণ সেলাররা কিন্তু যখন প্রোডাক্ট দিয়ে দেয়, তাদের ওই স্যাটিসফ্যাকশনটা, ঠিক আছে আমি টাইম মতো আমার পেমেন্টটা রিটার্ন পাবো, কিংবা যেভাবে প্রোডাক্ট দিচ্ছি যদি সেল না হয় আমি আমার প্রোডাক্ট ওভাবেই রিটার্ন পাবো। সো এই বিষয়গুলো কিন্তু কনফ্লিক্ট থেকে যায়। একজন ই কমার্সের ট্রেডার হিসাবে কিন্তু এই সব কিছু নিয়েই কাজ করতে হবে, এবং এটা অনেক বড় চ্যালেঞ্জ। সবাইকে হ্যাপি রেখে, সবার স্যাটিসফ্যাকশনগুলো দেখে, আমি একটু জনাব রাসেলের কাছে আবারও আসবো। এই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে দেখছিলেন, কিভাবে কাজ করছিলেন, আপনাদের অ্যাক্টিভিটিসগুলো? দেখুন, আমি আপনাকে বললেন 1.5 বছর অনেক লম্বা সময়। একটা সিস্টেমের জন্য ই কমার্স, আপনি আজকে অ্যামাজনের নাম শুনতেছেন, অ্যামাজন কিন্তু সেই 1996 সাল থেকে তাদের অপারেশন শুরু। হয়তো তাদের ইনিশিয়াল জার্নিটা আপনারা হয়তো জানা নেই। আমাদের দেশ, আমি যদি একটু খোঁজ নিয়ে দেখেন আপনি, পিংদোদো চায়নার নতুন একটা ই কমার্স, তারা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং। সেই ই কমার্সের এগেনস্টেও কিন্তু অনেক ধরনের কমপ্লেন থাকা, আপনি যদি আজকে ইন্ডিয়ান ফ্লিপকার্ট অথবা অ্যামাজনের ফেসবুক পেজও স্টাডি করেন, কমপ্লেন ইজ দেয়ার, বাট আমাদের স্যাটিসফ্যাকশনটা কিন্তু তুলে ধরতে হবে, স্যাটিসফ্যাকশনটাও কিন্তু আপনাদের জানতে হবে। আমাদের এখানে এই যে বড় বড় যত সেলার আজকে, ওয়ালটন, স্যামসাং, টিভিএস সহ বাংলাদেশের সব বড় কোম্পানি আমাদের এখানে আছে। আপনারা কোনোদিন কোনো বড় কোম্পানির কাছে যে জিজ্ঞেস করছেন ইভেলের সাথে? একটু সংক্ষেপে আপনার মনিটারি পলিসিটা সম্পর্কে জানতে চাইবো, কারণ যখন সেলার আপনাকে প্রোডাক্ট দিয়ে থাকে, কতদিন পরে আপনারা তাদের পেমেন্টটা করেন, কিংবা কি প্রসেসে পেমেন্টটা করেন? আমাদের পেমেন্ট কিন্তু, আমাদের এখানে প্রায় 20,000 সেলার, আমাদের কোনো পেমেন্ট কিন্তু কোনো ফিক্সড স্ট্রাকচারে নেই। আমাদেরকে কোনো প্রোডাক্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট করা লাগে, কোনো প্রোডাক্ট অন ক্যাশ অন লিফটিং, মানে আপনার লিফটিং এর সময় ক্যাশ দেওয়া লাগে। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হয়তো 10 ডেজ টু আপ টু 15 ডেজ পর্যন্ত নেই, কোনো ক্ষেত্রে 21 ডেজ নেই। এটা ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের ডিমান্ড, সাপ্লায়ার্স এর ক্যাপাসিটি, সাপ্লাই, এই সব কিছুর উপরে। একটা সিঙ্গেল কোনো প্যারামিটারের কিন্তু এটা নির্ধারণ হয় না। কিন্তু যখন কথা আসে যে 6 মাস পর্যন্ত টাকা ফেরত দেওয়া হয় না প্রোডাক্ট ডেলিভারি পরেও, এই বিষয়টা যদি আপনি কিছু বলেন। তো ধরেন কথা, আমাদের এখানে হাজার হাজার ট্রানজাকশন হচ্ছে। আমি আবার বলি, 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, মানে 21 লক্ষ ট্রানজাকশন হয়েছে। এই হাজার হাজার ডেলিভারির মধ্যে কোনো একটা সেলার দেখা গেল সে প্রোডাক্টটা কুরিয়ার করেছে, আর কাস্টমার বললো প্রোডাক্টটা পাইনি, প্রোডাক্টটা ফেরত আসছে, হয়তো সেলার রিসিভ করেননি। ওই সেলার হয়তো ধরেন আপনাদের কাছে অভিযোগ করেছে যে আমি একটা প্রোডাক্ট পাঠিয়েছিলাম, যে প্রোডাক্টের পেমেন্ট আমি 6 মাসে পাইনি। এখন এই জিনিসগুলো আমাদের ফিজিক্যাল অফিস আছে আমাদের। আমরা সংক্ষেপে আসলে শুনলাম আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং অনলাইন বাজার এটা যে পরিসরে বাড়ছে, এটা আরও ম্যাসিভ আকারে বাড়ুক এবং সবাইকে সাপোর্ট করবে, সবার স্যাটিসফ্যাকশন দিয়েই বাড়বে, এটাই আমাদের সকলের কাম্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ছিলেন আমাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।